time we hate that which we often fear. শেক্সপিয়ার লিখেছিলেন অ্যান্টোনিয়ার ক্লিওপেট্রা। সত্যি অনেক সময় মানুষ তাকে ঘৃণা করে যাকে সে ভয় করে। তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ নিয়ে এমনই কটাক্ষ করছেন বিরোধীরা। তাদের মতে ইস্তেহার প্রকাশ করতে গিয়ে তৃণমূল নেত্রীর বক্তব্যে যত না ইস্তেহার তার থেকে ঢের বেশি জোটকে আক্রমণ। বিরোধীরা বলছেন জোট নিয়ে মমতা উদ্বিগ্ন, তাই ভয়। শাসক দলের নেতারা একেবারে পাল্টা বলছেন অনৈতিক জোট, তাই ভয় টয় নয়, ঘৃণা। মমতা কি বলছেন আপনাদের দেখাবো। একই সঙ্গে দেখাবো যে এই জোটে যে দুটি বিরোধী পক্ষ তাদের প্রতিক্রিয়া। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আজকে ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে। আমরাই বলেছিলাম যে কংগ্রেসের পতাকাটা সিপিএম এর কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই অভিযোগে আমরা কিন্তু কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। আজকে প্রমাণিত হয়ে গেছে আমরা যেটা বলেছিলাম আমাদের লড়াইটাই সঠিক লড়াই। কেউ নিজেদের গান্ধীবাদ বলতেন, কেউ সুভাষবাদ বলতেন, কেউ বা মার্ক্সবাদ বলতেন, কেউ বা লেনিনবাদ। এখন সবাই বাদ হয়ে গেছে, এখন শুধু স্বার্থপরতা বাদ চলছে। আর যারা কংগ্রেস কর্মীরা সিপিএম এর কাছে দিনের পর দিন অত্যাচারিত হয়েছে, সন্ত্রস্ত হয়েছে, ৫৫,০০০ কর্মী খুন হয়ে গেছে, তারাও আজকে তাদের দলটাকে বিক্রি করে দিয়েছে। আমি এর জন্য ব্যথিত, দুঃখিত। এর থেকে বেশি আমার কিছু বলার নেই। ওম প্রকাশ মিশ্র কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া দিয়েছেন। উনি ক্রয় বিক্রয় খুব ভালো জানেন। কংগ্রেসকে দুর্বল করে কংগ্রেসের পতাকাকে মরিয়ে উনি বিজেপির সঙ্গে ঘর করেছিলেন। বর্তমানেও পরশুদিন সংসদে বিজেপি সরকারকে বাঁচানোর চেষ্টা করেছেন। কংগ্রেস সম্পর্কে উনি যে কথাগুলি বলছেন সেটা একেবারেই তো প্রযোজ্য নয়। উনি যে একজন বিক্রেতা আর উনি যে একজন ক্রেতা সেটা বোঝা যাচ্ছে। উনি কিনে নিচ্ছেন মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সমর্থন, আর উনি বিক্রি করছেন তার ছবি। সেটা তার জন্য পাচ্ছেন উনি ১,৮৩,০০,০০০ টাকা, যেটা এখনো হিসেব পাওয়া যায়নি। মোহাম্মদ সেলিম সিপিএম এর পক্ষে প্রতিক্রিয়া দিয়েছেন। এ দেশের সবচেয়ে সুবিধাবাদী এবং অনৈতিকতার ভিত্তিতে যিনি রাজনীতি করেছেন, মূল্যবোধের কথা বলে যিনি শুধু মূল্য দেখেছেন, বোধটা হারিয়েছেন, তার মুখে নৈতিকতার কথা সাজে না। তিনি কিসের কথা বলছেন? বামপন্থীদের কটাক্ষ করছেন। তিনি বামপন্থার যদি ন্যূনতম একটা কোনো উদাহরণকে তিনি যদি ফলো করতেন তাহলে আজকে রাজ্যের এই অবস্থা হতো না। আর তিনি দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের ঘরানায় তৈরি হয়েছেন, কংগ্রেসে তাকে রাজ্যের এমপি করেছিল, কংগ্রেস তাকে মন্ত্রী করেছিল, কংগ্রেসে তাকে পরিচয় দিয়েছে। সেই কংগ্রেসকে তিনি সাবার করতে উদ্যত হয়েছিলেন। তৃণমূল কংগ্রেস জন্মের পর থেকে এই প্রথম একা লড়ছে। তাহলে হয় বিজেপির সঙ্গে নয় কংগ্রেসের সঙ্গে লড়েছে। তাহলে এর চেয়ে চরম অনৈতিকতার কি হতে পারে যে তিনি সাপের মুখেও আর ব্যাঙের মুখেও চুমু খেয়েছেন। আমার বক্তাদের কাছে আসবো। তন্ময় ভট্টাচার্য, তন্ময়দা বাড়িতে চিঠি টিঠি আসে? মানে আমি বলছি ঠিকানা কোথা থেকে পান? কালকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জোট করে কংগ্রেস আর সিপিএম ঠিকানাবিহীন হয়ে গেছে, চিঠিপত্র পান কি করে? মমতা দেবী তো বলেছেন। আমি একটা পুরনো কথা মনে করি, অনেক দিন আগেকার কথা। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে, দেশ ভাগ হওয়ার পরে প্রথম আমাদের রাজ্যে নির্বাচন হয়েছিল কবে? ১৯৪৭ সালের ১৮ই নভেম্বর। সেটা ছিল একটা উপনির্বাচন। উপনির্বাচন এই কারণে যে আমাদের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, তিনি ৪৬-এর নির্বাচনে বিধায়ক ছিলেন না, ৪৭-এ মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ফলে ৬ মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হবে। সেই জন্য ১৮ই নভেম্বর ১৯৪৭ বীরভূমের একটা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। হিন্দু মহাসভা ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের বিরুদ্ধে বীরভূমের তৎকালীন একজন প্রবল প্রতাপশালী জমিদার শচীন মুখার্জিকে প্রার্থী করেছিল। প্রাথমিকভাবে যখন নির্বাচনের উত্তাপ উঠছে তখন এমন একটা সম্ভাবনা, তখন তো আর এত টেলিভিশন ছিল না, এমন একটা সম্ভাবনা যে প্রফুল্ল ঘোষ হেরে যেতে পারেন। অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভবানী সেন সম্পাদক বিবৃতি দিয়েছিলেন, আনন্দবাজার পত্রিকায় সেই বিবৃতি প্রকাশিত হয়েছিল। সাম্প্রদায়িকতা তখন, দেশ ভাগ সবে হয়েছে, সাম্প্রদায়িকতার বিপদ তখন মানুষের ভেতর এবং মনোভাব মানুষের ভিতরে চরমভাবে ক্রিয়াশীল। সেই রকম একটা অবস্থায় কমিউনিস্ট পার্টি তারা সিদ্ধান্ত করেছিল
যে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষকে ভোটে জেতাতে হবে, শচীন মুখার্জিকে হারাতে হবে, এইটাকে বলে হচ্ছে নীতি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সেই যে নীতিনিষ্ঠ লড়াই, 47-এর 18ই নভেম্বর এই রাজ্যে কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে শুরু হয়েছিল, তারপর থেকে বিভিন্ন সময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসকে সাথে নেওয়া তার বহু ইতিহাস আছে, যেগুলো এখানে সবাই জানেন। চমৎকার, কোনো সন্দেহ নেই আপনি একেবারে শিকড়ে পৌঁছে গেছেন। আমি নিঃসন্দেহে আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখবো যে প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ, আজকে ইস্তেহার প্রকাশ, কি রয়েছে তৃণমূল কংগ্রেসের সেই ইস্তেহারে। উন্নয়ন ইস্যুকেই ধারাবাহিকভাবে সরকারের সাফল্য প্রচারে ব্যবহার করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ইস্তেহারেও তার ব্যতিক্রম হলো না। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্তেহার প্রকাশ করলেন তাতে মূল ফোকাস রাজ্যের উন্নয়ন। তৃণমূল নেত্রীর দাবি 2 লক্ষ কোটি টাকার বিপুল দেনা ঘাড়ে নিয়ে তাঁরা প্রতিশ্রুতির চেয়েও বেশি কাজ করেছেন। এটা মার্চ 20 মে 5 বছর হবে, সুতরাং তার মধ্যেই ওইটুকু সময়ের মধ্যেও কোটি কোটি টাকার দেনা মাথায় নিয়ে, যেখানে ফাইন্যান্সিয়াল কোনো ডিসিপ্লিন ছিল না, এফআরডিএম অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আমরাই চালু করে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। যদিও বিরোধীরা প্রশ্ন তুলছে, কৃষি, বেকারত্ব কোনো সমস্যাই তো মেটেনি, তাহলে কাজ হলো কোথায়? কর্মসংস্থানের ব্যাপারে তিনি সবসময় বলেন এত করেছি অত করেছি। তিনি এই আজকের ইস্তেহারে বলেছেন প্রচুর লোকের কাজ হয়েছে। এই যে প্রচুর শব্দটি হচ্ছে একটা মিসনোমার, এটা হচ্ছে একটা মিথ্যাচারের একটা নামান্তর। তিনি তো সংখ্যা তার বলা উচিত ছিল শিক্ষায়, স্বাস্থ্যে, কৃষিতে, শিল্পে, স্বনির্ভরতায় কতটা হয়েছে, সেই সংখ্যাগুলো মিসিং আছে, তার কোনো মিল নেই। গত 5 বছরে তৃণমূল সরকারকে আক্রমণের জন্য বিরোধীরা বারবার হাতিয়ার করেছে শিল্পকে। তাদের দাবি, মমতার জমানায় রাজ্যে নতুন শিল্প তো আসেইনি, বরং বহু শিল্প সংস্থা রাজ্য ছেড়েছে। যদিও ইস্তেহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বর্তমানে এই রাজ্যে শিল্পে 2,26,000 কোটি টাকার বিনিয়োগ রূপায়ণের পথে আরও 2.5 লক্ষ কোটি টাকার নতুন বিনিয়োগের প্রস্তাব এসেছে। বাংলা কৃষি ও শিল্পে এক বিশেষ স্থান অর্জন করবে। শিল্প স্থাপন ও নব প্রজন্মকে প্রাধান্য দিয়ে তৈরি হবে আগামী প্রজন্মের নব বাংলা। যদিও বিরোধীদের কটাক্ষ, শিল্পে নয়, রাজ্য এগিয়েছে শুধু সিন্ডিকেট রাজে। শিল্প কলকারখানার ব্যাপারে তাদের যে ফেলিওর, সেটা তিনি ঢাকার জন্য ওই বিশ্ব বাংলা সম্মেলন করেছি, এমওইউ সই করেছি, ব্যাপক, আমি লন্ডনে গিয়েছি, আমি সিঙ্গাপুরে গিয়েছি, ওইসব ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়ন ও শিল্পায়নকেই বিধানসভা ভোটের প্রচারে মূল হাতিয়ার করছেন, তখন বিরোধীদের পাল্টা দাবি, দুটি ক্ষেত্রেই ব্যর্থ তৃণমূল সরকার। শাসক বিরোধী এই চাপানুতরের জেরে শিল্পায়ন ও উন্নয়নই এবারের বিধানসভা ভোটে দুপক্ষেরই হাতিয়ার হতে চলেছে। আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এই মুহূর্তে সবথেকে বড় খবর, গণশক্তি অফিসে সূর্যকান্ত মিশ্রের সঙ্গে বৈঠক করতে ঢুকছেন প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান এবং সোমেন মিত্র। আরেকবার বলবো, গণশক্তি দফতরে সূর্যকান্ত মিশ্রের সঙ্গে জোটকে নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, সেই জট কাটাতে ঢুকেছেন এই মুহূর্তে প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান এবং সোমেন মিত্র। আমি প্রকাশ উপাধ্যায়ের কাছে যাব। প্রকাশবাবু, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তেহারে একেবারে শুরুতেই আছে যে দেউলিয়া রাজনীতি, দেউলিয়া নীতি এবং আদর্শহীনতার জোটের নামে রাজনৈতিক ঠিকানা খুঁজে বার করার অক্ষম চেষ্টা। বলা হচ্ছে ইভিল পলিটিক্যাল ফ্রন্ট। একেবারে সরাসরি আক্রমণ করা হয়েছে। শুধু তাই নয়, বিজেপিকেও জুড়ে নেওয়া হয়েছে। বলা হচ্ছে আনহোলি অ্যাসোসিয়েশন অফ সিপিএম, কংগ্রেস অ্যান্ড বিজেপি। কি বলবেন? প্রথমেই আপনাকে বলি যে আজকে আপনারা সারা ভারতবর্ষের মানুষ জানে যে বিজেপির সাথে কংগ্রেস কোনোদিনই আঘাত করেনি। এটা তো ধ্রুব সত্য। সব করেছে, মমতা ব্যানার্জি করেছে, সিপিএমও এককালে করেছিল, এটা অস্বীকার করে লাভ নেই। যাই হোক, এটা ছিল। আমাকে একটু বলতে দাও। আমার কথা হচ্ছে একটাই, যে অসত্য কথা যদি কেউ বলে তার প্রত্যুত্তর কি দিতে হবে আমার ভাষা নেই। আমরা শুধু এটুকুই বলবো, সত্যের আশ্রয় নিয়ে কথাগুলো বলুন। আজকে ইস্তেহারে যা যা বলা হয়েছে, আপনি বলুন তো উন্নয়ন কোথায় হয়েছে? আজকের বেকারত্বের চাকরি কোথায় হচ্ছে? আজকের ইস্তেহারে যা যা বলা হয়েছে, আপনি বলুন তো উন্নয়ন কোথায় হয়েছে? আজকের বেকারত্বের চাকরি কোথায় হচ্ছে? আমরা চলে যাচ্ছি হয় বিদেশে, নয় ভিন্ন রাজ্যে চাকরির খোঁজে। তাহলে শিল্পটা যদি না হয়, বেকার ছেলেমেয়েরা তো চাকরির জন্য তো যাবেই। আজকের
আপনি ব্যাঙ্গালোর বলুন, মুম্বাই বলুন, যেখানে মহারাষ্ট্র বলুন, মানুষ চলে যাচ্ছে, চেন্নাই সব জায়গায় যাচ্ছে, কিন্তু এখানে শিল্প হয়নি, শিল্পের কোনো গ্রোথ তৈরি হয়নি। শুধু লন্ডনে গেছি, বিদেশে গেছি, সিঙ্গাপুর গেছি, একটা শিল্পের আমাকে উদাহরণ দাঁড়াও, দেবনারায়ণ এখানে আছে, একটা বলতে হবে কোন শিল্পটা তৈরি। আমি একবার ইস্তেহারটা ধরে, দেবনারায়ণবাবু বাই এনি চান্স এই ইস্তেহার তৈরিতে কি আপনার কোনো ভূমিকা ছিল? না, ভাগ্যিস। তার কারণ হচ্ছে যে ইসকো, সেল, মানে আমি বলছি ইস্তেহারটা জানি না আপনি পেয়েছেন কিনা, এই প্রজেক্টগুলো এইগুলো তো সমস্ত রাজ্যের বড় বিনিয়োগ বলে যে তালিকাটা দেয়া হয়েছে, সব তো কেন্দ্রীয় সংস্থা ইনভেস্ট করেছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। আপনি পড়ে দেখবেন, আমার পড়ার দরকার নেই, 50-51 আমার পড়ার দরকার নেই। আমি আজ 1.5 বছর ধরে রাজ্য সরকারের সমস্ত তথ্য আমার, যেগুলো সত্যকার তথ্য, আপনি মনে করেন এই তালিকায় আপনাকে একটা কথা বলুন, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কথা বলি, আপনি আমাকে একটা কথা বলুন, গত 4 বছরে বিশেষ করে ভারী শিল্প ভারতে কটা হয়েছে এবং কোন শিল্প কোথায় গ্রোথ হয়েছে? এমনকি গুজরাটে, পশ্চিমবঙ্গ থেকে বলেন কি প্রাইভেট ইনভেস্টমেন্ট ভারতবর্ষে আসে? শুনুন, প্রাইভেট ইনভেস্টমেন্ট যা বেশি হয়েছে, তালিকাটা তো যা বেশি, আমি আপনাকে বলছি, যা বেশি হয়েছে সেটা ম্যাক্সিমাম সরকারি ইনভেস্টমেন্ট, অস্বীকার করে লাভ নেই। সারা ভারত, না না, সারা ভারত। আপনি দুদিন আগে সংবাদপত্র দেখেছেন, আপনি তো নোট নেন, ওরা কাল কোথায় করছে? কারা? ওরা কাল দেখেন আপনি? করবে। শুনুন, আপনাকে একটা কথা বলি, করবে। শুনুন, একটা কথা বলি, করবে। বাংলাকে বাদ দিয়ে বলে দিয়েছে, সেটা কারা করবে সেটা অন্য কথা, কিন্তু করবে। শুনুন একটা কথা, গত 4 বছর, মানে কি পুনে আছে, কলকাতা নেই, আপনি ভাবতে পারছেন? অর্থনীতি ছাত্র, গত 4 বছরে ভারী শিল্প সারা ভারতের অবস্থা খারাপ, প্রত্যেকটা রাজ্যেই ভারী শিল্পের ব্যবস্থা নেই। সুতরাং মানে পুনেতে হচ্ছে, আমি ওরাকেই বলছি যে পুনেতে হচ্ছে, কলকাতা অবধি হচ্ছে না। এগুলো কারণ সরকারি বিনিয়োগ ছাড়া পুনে, গুড়গাঁও, কটা উদাহরণ দেব আপনাকে? না, আমি এই কথাটাকে স্বীকার করতে হবে। মহারাষ্ট্র, তামিলনাড়ুতে তাও তা হচ্ছে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, কিন্তু মহারাষ্ট্র, তামিলনাড়ু এসেছে, না তা নয়, এরকম মহারাষ্ট্র, তামিলনাড়ু 3-5 এর মধ্যেই জড়িত। হ্যাঁ, কিন্তু পশ্চিম বাংলায় তো বেশি বেশি, এটার থেকে চ্যালেঞ্জ দেব। না না, শুনুন, তুমি কথা বলো না, বড় শিল্প কিছু আসেনি, আমি তোমাকে অসত্য, ওখানেও বড় শিল্প আসেনি। সিটিগুলো অবধি ইনভেস্টমেন্ট পাচ্ছে, পুনে, গুড়গাঁওয়ের মতো শহর কলকাতা পাচ্ছে না। ভারী শিল্প, শোনো একটা কথা তোমাকে বলি, জাত একটা কথা বলি, গত 4 বছরে সারা ভারতে শিল্পে করা, গত 2 বছরে, এবছরে, গত বছর 13-14 ভারতের শিল্প সমৃদ্ধি জিরোরও, মানে 1-এর কাছাকাছি, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। আমি বলছি ওরাকে 35 কোটি জায়গা আসেনি, এটা বলবেন না, এটা বাকি বলবেন না। আমি তোমাকে বলি, প্রাইভেট ইনভেস্টমেন্ট সারা গত 2 বছরে 1 লক্ষ কোটি টাকা প্রাইভেট ইনভেস্টমেন্ট, সেখানে 3000 কোটি টাকা বিতর্কের মাঝে এটা বলে ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়, দেবনারায়ণবাবু দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নিয়ে ঠিক কি বললেন আজকে দেখাবো। সিঙ্গুরের জমি ফেরত প্রসঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 50 বছর হলেও আমার কিছু করার নেই। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানেও তৃণমূল নেত্রী ভরসা রাখলেন বিশ্বাসের ওপরই। আমরা বিশ্বাস করি সিঙ্গুরের চাষিরা তাদের জমি ফেরত পাবে, এটা আমাদের অঙ্গীকার। নানা সাফল্য দাবি করার মাঝেও সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিতে না পারাটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার কাঁটা হয়ে রয়েছে তা ফের সামনে এলো তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট স্বীকারোক্তি, 2011-য় যেসব প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন তার চেয়ে বেশি কাজ তারা করেছেন, কিন্তু সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিতে পারেননি। কোর্টের জন্য আটকে আছে সিঙ্গুর জমি অধিগ্রহণ বিল, সেটাও আমাদের সরকার প্রথমে এসেই কিন্তু বিল তৈরি করে ফেলেছিল জমি অধিগ্রহণ করার জন্য। আইনত সেটাকে কেউ কেউ চ্যালেঞ্জ করেছেন, কোর্টে আছে। আমি বিশ্বাস করি সিঙ্গুরের বিচারের জন্য আমরা অপেক্ষা করছি, বিচারের রায়ের জন্য, যেহেতু এটা সাবজুডিস আছে। তা সত্ত্বেও আমরা বিশ্বাস করি সিঙ্গুরের চাষিরা তাদের জমি ফেরত পাবে, এটা আমাদের অঙ্গীকার। সিঙ্গুরের জমি আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। 5 বছর কেটে গেলেও সেখানকার অনিচ্ছুক কৃষকরা জমি ফেরত না পাওয়ায় বিরোধীরা এই ইস্যুকে এবারের বিধানসভা ভোটের প্রচারে অন্যতম হাতিয়ার করেছে। ওনার সব কাজ তো 100 বছর, 400 বছর, 50 বছর, 200 বছরের কে নিয়ে, কিন্তু সিঙ্গুরের মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে মমতা ব্যানার্জির সরকার 5 বছর হয়ে গেল, তিনি এই সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। সিপিএম প্রার্থী রবীন দেব ইতিমধ্যেই ন্যানোয় চড়ে সিঙ্গুরের প্রচারও শুরু করে দিয়েছেন। ক্ষমতা এলে তারা সিঙ্গুরে কারখানা করবেন, এই বার্তাও দিচ্ছে সিপিএম। পর্যবেক্ষকদের একাংশের মতে সিঙ্গুর ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয়, মূলত 2টি কারণে। প্রথমত প্রতিশ্রুতি পূরণ করতে না পারা, দ্বিতীয়ত সিঙ্গুর নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সিঙ্গুর নিয়ে যথেষ্ট চাপের মুখে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের মুখে বিরোধীরা এই ইস্যুতে আক্রমণ ধারালো করায় সেই চাপ আরও বেড়েছে। এই প্রেক্ষিতে বিরোধীদের আক্রমণের মোকাবিলায় দলীয় ইস্তেহারে তৃণমূল নেত্রীও বোঝানোর চেষ্টা করলেন এই বিষয়ে তাঁর আন্তরিকতার কোনো অভাব নেই। আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আমাদের কাছে আসছে, যিনি বলছেন যে জোটের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কোনো ভূমিকম্প হয়নি। ঠিক কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি, দেখাবো। জোটের ক্ষেত্রে কিছু হচ্ছে না, আপনাদের যেটা মনে হচ্ছে বিরাট কিছু হয়ে গেছে, ভূমিকম্প হয়ে গেছে, কিছু হয়নি। দুটো যখন বিপরীত মেরুর দুটো দল যখন নির্বাচনী সমঝোতা করে, সব কিছু স্মুথ সেলিং সেখানে হয় না, কোথাও কোথাও ফ্রিকশন হয়, যেটাকে আমরা সারফেস টেনশন বলতে পারি। কোথাও কোথাও হয়তো মনে হচ্ছে বিরাট কিছু হয়ে গেছে, কিন্তু কিছুই হয়নি। কারণ সিপিএম পার্টির তাদের অনেক অ্যালিজ আছে, নানা রকমের ব্যাপার আছে। তৃণমূল অনেক হাওয়া দেওয়া শুরু করেছে। তৃণমূলের এখন সব জায়গায় জোট যাতে হয় তার জন্য তাদের চোখের জল পড়ছে, আমরা সবই বুঝতে পারছি। তৃণমূল চাইছে এই জোটের মধ্যে কিছু ট্রয় নগরীর ঘোড়ার জন্ম দিতে, কিছু ট্রোজান হর্সের জন্ম দেওয়া যায় কিনা এই জোটের মধ্যে তারা চেষ্টা করছে। তৃণমূলের সে হাওয়াতে হয়তো কোথাও কোথাও হাওয়া উত্তপ্ত হচ্ছে, চিন্তার কোনো কারণ নাই। তৃণমূলের যে কোনো চক্রান্তকে আমরা ব্যর্থ করব। দ্রুত আসবো, দ্রুত প্রতিক্রিয়া। জট ছাড়ালো? জট ছাড়াবেই। পশ্চিমবাংলার মানুষ চান জট ছাড়ুক। আচ্ছা, আমি বলছি জোট যেটা উনি বললেন আমাদের প্রেসিডেন্ট, তো আমরা সেটাই মনে করি যে জোট যেটা আমাদের অ্যাডজাস্টমেন্ট যেটা আছে তার কোনো ত্রুটি হবে না। আমরা যেখানে কিছু কিছু জায়গার সমস্যা আছে, যেটা আমাদের সভাপতি বলেছেন, আজকে তো দেখছেন গণশক্তি অফিসেও গেছেন আমাদের নেতারা, এই মুহূর্তে বৈঠক শুরু হয়ে গেছে এবং আমরা জানি আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য এবং সোমেন মিত্র, এবং আমরা জানি এই সমস্যা মিটবে, এই সমস্যা নিয়ে কোনো অসুবিধা হবে না। একটা হচ্ছে এটাই যে যেখানে জিতবে তাকে সেখানে প্রার্থী করলে আশা করি তৃণমূলের আর কোনো অস্তিত্বই থাকবে না। আমি দ্রুত একবার আপনাদের দেখাবো যে আজকে আরেকটা নজিরবিহীন ছবি আলিমুদ্দিন স্ট্রিটের সামনে দেখা গেল। ভাটপাড়ায় কেন শরিক দলের প্রার্থী করা হয়েছে, সিপিএম প্রার্থী দেয়া হয়নি, তাই নিয়ে বিক্ষোভ জানাচ্ছিলেন কিছু ক্ষুব্ধ সমর্থক। বুদ্ধদেব ভট্টাচার্য তখন বেরোচ্ছিলেন, তার ধমকেই অবশ্য কাজ হয়। আমি দ্রুত একবার ঘটনাটা দেখিয়ে অবশ্যই তার বিশ্লেষণে আসবো, তবে আবার বলছি নজিরবিহীন। এবার আলিমুদ্দিনেও নজিরবিহীন প্রার্থী বিক্ষোভ। ক্ষোভ সামাল দিতে আসরে নামলেন খোদ বুদ্ধদেব ভট্টাচার্য। এইভাবে এসে কোনো লাভ নেই, চলে যান, সব বাড়ি চলে যান, বাড়ি চলে যান। পার্টি অফিসে ভিড় করে কিচ্ছু না হবে, এটা এই পার্টিতে চলে না, এই পার্টিতে এটা হবে না, বাড়ি চলে যান সব। বৃহস্পতিবার ভাটপাড়া আসনে আরজেডি প্রার্থীর নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান। আরজেডির ভাটপাড়া, তার নাম হচ্ছে, ক্যান্ডিডেটের নাম হচ্ছে নূর আহমেদ। এরপর 24 ঘন্টাও কাটল না, ভাটপাড়া থেকে প্রার্থী ক্ষোভ সরাসরি আছড়ে পড়ল খাস আলিমুদ্দিনের অন্দরে। সেই সময় আলিমুদ্দিন থেকে বেরিয়ে যাচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরপরই বিক্ষোভরত দলীয় কর্মীদের রীতিমতো ধমক দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এইভাবে এসে কোনো লাভ নেই, চলে যান, সব বাড়ি চলে যান, বাড়ি চলে যান। পার্টি অফিসে ভিড় করে কিচ্ছু না হবে, এটা এই পার্টিতে চলে না, এই পার্টিতে এটা হবে না, বাড়ি চলে যান সব। এই কড়া দাওয়াইয়েই বদলে যায় ছবিটা। বুদ্ধদেব ভট্টাচার্যর নির্দেশ মতো বিক্ষোভরত সিপিএম কর্মীদের 3-4 জনের প্রতিনিধি দল আলিমুদ্দিনের ভেতরে গিয়ে নিজেদের দাবি দাওয়া পেশ করে। বিক্ষোভ সামাল দিয়ে আলিমুদ্দিন ছাড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন যারা আলিমুদ্দিনে এসে ক্ষোভ উগরে দেন তাদের অনেকেই বৃহস্পতিবার ভাটপাড়াতেও বিক্ষোভ দেখান। বাম শিবিরে অতীতে যে প্রার্থী নিয়ে ক্ষোভ হয়নি এমনটা নয়, কিন্তু খাস আলিমুদ্দিন স্ট্রিটে এভাবে প্রার্থী বিক্ষোভের রেশ আছড়ে পড়া কার্যত নজিরবিহীন।
ভোটের মুখে সিপিএম এর কাছে যা বিড়ম্বনার কারণ হলো বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। এইভাবে এসে কোনো লাভ নেই, চলে যান, সব বাড়ি চলে যান, বাড়ি চলে যান, বাড়ি অফিসে ভিড় করে কিচ্ছু লাভ হবে। যাত কোনো সন্দেহ নেই যে বুদ্ধদেব ভট্টাচার্যের ধমক খেয়েই সুরসুর করে তার ভেতর থেকে 4 জন উঠে এসে তাদের বক্তব্য জানিয়ে বেরিয়ে যান, খালি হয়ে যায়। দেখো, বিজেপির ক্ষেত্রে আমরা টিকিটের জন্য লাঠালাঠি দেখেছি, কংগ্রেসের ক্ষেত্রে দীর্ঘদিনের ট্র্যাডিশন এই টিকিটকে কেন্দ্র করে চাপানুতর এবং কখনো কখনো হাতাহাতি। তৃণমূলের ক্ষেত্রে আজ অবধি এখনো অবধি বিক্ষোভ চলছে, কিন্তু দলীয় শৃঙ্খলার দিক থেকে তো এটা নজিরবিহীন ঘটনা। তা কিছুটা নজিরবিহীন, তার কারণ এর আগে হয়নি। কিন্তু একটা জিনিস দেখুন, এখনো যে ডিসিপ্লিন দল তার প্রমাণ হচ্ছে যে বুদ্ধদেব বাবু গাড়ির দরজা খুলে বললেন এই পার্টিতে এসব হবে না, লোকেরা আবার সবাই মেনে নিল। তার ফলে ডিসিপ্লিনের জায়গাটা এখনো কমপ্লিটলি যায়নি। তবে এইরকম প্রার্থী নিয়ে এইবার মানে ধরুন কংগ্রেস বা সিপিআইএম বা বামফ্রন্টের সমস্ত দল একটা মানে আনইউজুয়াল সিচুয়েশনটা এই যে 294টা সিটে কন্টেস্ট করতে অভ্যস্ত বামফ্রন্ট, ঠিক সেই জায়গা থেকে তারা কংগ্রেসকে সিট ছাড়ছে। তারপরেও আবার বাম দলরা একটা খুব ভালো স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়েছে যে অ্যালায়েন্সটাকে যত বড় করা যায়, ছোট দল থাকুক কিন্তু 2টো সিট, একটা সিট দিয়ে, যাতে একটা মানে ওয়াইডার সোসাইটিতে একটা সিগন্যাল দেওয়া যায় যে সবাই তৃণমূলের বিরুদ্ধে এক হচ্ছে। তার ফলে এইটা করার জন্যে বোধহয় এই ধরনের প্রার্থী নির্বাচন নিয়ে চাপও বামফ্রন্টের আগে মানে এটা কোনোদিন আগে হয়নি। তার কারণ 294টা সিট এখন 200টাই গিয়ে থেমেছে। তার ফলে 90টা যে জায়গা। আর দ্বিতীয় কথা, এখানে একটা মানে নেগেটিভের মধ্যে একটা পজিটিভ জিনিস আছে। ভাটপাড়া তো খুব মারকুটে জায়গা, মানে আমি আর কারো নাম টাম নেব না। না না, তুমি নাম নিয়ে বলতে পারো যে অর্জুন সিংহের দিকে তোমার ইঙ্গিত। মানে আমি বলছি যে একাধিক রাজনৈতিক সংঘর্ষ, হিংসার ঘটনা প্রতি নির্বাচনে হয়, কোনো সন্দেহের অবকাশ নেই। ভাটপাড়া সেখানে একটা নাম থাকে একদম, এবং সেখানে হচ্ছে সিপিএম এর লোকেরা নির্বাচন লড়ার জন্য তৎপর। তার মানে 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 হিংসা প্রতিরোধ আগে একটা মাঝখানে লাস্ট 2 বছরে যেটা হয়েছিল যে মাঝখানে বিরোধী দল দেখা যাচ্ছিল না, আজকে সেখানে দাঁড়িয়ে তারা এখানে তৎপরতা উল্টে প্রার্থী চাইছে যে লড়বো। এই সাহসটা কি জোট জোগালো? না না, সিপিএম এর অসম্ভব ডিসিপ্লিন। এবং একটা জিনিস আমি দেখেছি, আমার যতদূর আমার ধারণা আছে, একজনে যা বলে সবাই একই বলে। যে এই যে একটু আগে বলছিলেন, না সবাই বলে না, এই একটু আগে বলছিলেন তোমার মমতা ব্যানার্জি যা বলবে তাই তো। বাবুর স্টিফেন হাউস মনে আছে আপনার? স্টিফেন হাউসের মালিককে প্রফুল্ল বাবু। সেই জন্য মিথ্যা একজনে বললে সবাই বলে, জীবন চালাতে মানে ডিসিপ্লিন মানে একজনে যদি মিথ্যা বলে। দেবনারায়ণ বাবু, আমি প্রফুল্ল ঘোষ বলেছি, আপনি প্রফুল্ল সেনে সব উল্টে যাচ্ছে। সমস্ত পশ্চিমবঙ্গে তোমার মাথায় খারাপ হয়ে গেল, লোকটা না খেয়ে মারা গেল, এবং সেই লোক স্টিভেন হাউসের মালিক। এটাও আপনারা পারেন, এই হলো ডিসিপ্লিন। তার মানে এখন যে জিনিসটা আপনারা করছেন, গণতন্ত্র নেই, কিচ্ছু নেই, এই সরকার শেষ করে দিল, 4.5 বছরে কিচ্ছু নেই, আর আপনারা 34 বছরে। আর মমতা ব্যানার্জি আপনাদের জন্য 22 বছর পরে করলো, আর তারাই আবার ফিরছে। আপনাকেই বলছি 22 বছর পরে আপনারাই করলো। কাকে বলছে? আপনাকেই এবারে বলছি 22 বছর পরে কংগ্রেস ভাঙলো, সেই কংগ্রেস আজকে নিজেই বলছে, আজকে নিজে বললেন দুটি বিপরীত মেরুর দল। তার মানে নীতি উনি নিজেই কথা বলতে, দুটো বিপরীত। আমি মমতার জন্য বিপরীত মেরু, কংগ্রেস না থাকলে আসতে পারতে ক্ষমতায়। ত্রিপুরা, আসাম, কেরালা সব পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এর থেকে অধপতিত। তার মানে কি কংগ্রেসের কিচ্ছুই এবারে আমি যেটা মনে হয় এত কনফিডেন্সের সঙ্গে বলছেন আপনারা, ওরা, আমরা, কিন্তু সত্যি সত্যি এই বিভাজনগুলো কি আদৌ আজকের রাজনীতিতে প্রাসঙ্গিক? প্রশ্নটা এই জন্য হচ্ছে যে একটা ছবি বারবার প্রতি নির্বাচনের মতো এই নির্বাচনে, হয়তো এই নির্বাচনে কিছুটা বেশি করে আমাদের সামনে এলো। এক দলের প্রার্থী 2011তেও এক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 5 বছর কাটতে না কাটতে 16তে সম্পূর্ণ উল্টো মেরুর দলে গিয়ে প্রার্থী হলেন।
তৃণমূল কংগ্রেস একাধিক উদাহরণ স্থাপন করলো। রাতারাতি রাজ্যসভা ভোটের আগে আমরা একাধিক সারা জীবন আজন্ম বামপন্থী আদর্শে লালিত কিছু মানুষকে দেখলাম লাফিয়ে তৃণমূল কংগ্রেসে চলে যেতে। প্রত্যেকে তারা টিকিট পেয়েছেন এবং আরেকটা নজির রাখা হলো বামফ্রন্টের তরফে গতকাল। সেই বিষয়ে আলোচনা আসবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গে। ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে, মনস্তাপেও লাগবে না ওতে জোড়া, অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে, কেবল শূন্যে চলবে না আগাগোড়া। শুরু থেকে যা সত্যি বলে বিশ্বাস করলেন, শেষে এসে আপনার উপলব্ধি হলো সেই ক্ষুদিত পাষাণের মেহের আলীর মতো, তাফাত যাও সব ঝুট হ্যায়। বছরের পর বছর ধরে যে দলের নীতি, নেতা, কাজ সব কিছুর খুঁত খুঁজে পেতেন, আজ তাদেরই সুরে সুর মেলালেন। রাজনীতিটা বোধহয় এরকমই, গালাগালি থেকে গলাগলিতে পৌঁছতে বেশি দেরি হয় না, বিশেষ করে হাতে হাতে যখন পাওয়া যায় দলবদলের হাতে গরম পুরস্কার, ভোটের টিকিট। হতেই পারে সংবিধানে আটকায় না, কিন্তু নৈতিকতায়। আমরা এখন আলোচনা করব দল বদলে ভোটে দাঁড়ানো সেই সব নেতাদের কথা। আশ্চর্যের বিষয় এই যে দল বদলি নেতাদের টিকিট দেয়া নিয়ে উঠতে বসতে যারা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে নীতিমালা শোনান, সেই বামপন্থীরাও রফিকুল ইসলামকে টিকিট দিয়ে নৈতিকতার কোন দৃষ্টান্তটা রাখলেন। প্রথমেই দেখব সেই সব নেতাদের যারা কি ছিলেন আর কি হইলেন। রেজ্জাক মোল্লা অবশ্যই 2011-তে সিপিএম বিধায়ক, ক্যানিং পূর্ব, আর এই 2016-এ আমরা দেখতে পাচ্ছি শটান তৃণমূল কংগ্রেস প্রার্থী ভাঙড় থেকে। কি বলেছিলেন সেই সব মণিমুক্ত একটু শোনা যাক রেজ্জাক বাবু। কালীঘাটের ময়না সত্যি কথা কয় না। 2016 সালে ফাইনাল, সেই ফাইনালে ওরে একেবারে কবরে বেঁধে ঢুকিয়ে দেয়, তারপর আমাদের বাড়ি যাও। বাংলাতে একটা শাড়ি পরা হিটলারের রাজত্বে বাস করছি। টালির ঘরে যে থাকে 14 তলায়, সে আবার বাগান করে, কি ব্যাপারটা কি? দিদি ওখানে যন্ত্রমন্ত্রে বসার আগে ব্লাড টেস্ট করে নেয়, জানো ডেঙ্গুর যার নিয়ে যাচ্ছে কিনা সেটা আগে দেখবো। উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লকের প্রবাদ প্রতিম নেতা কমল গুহের পুত্র, দিনহাটা কোচবিহার ফরওয়ার্ড ব্লক বিধায়ক ছিলেন 2011-তে, আর এখন এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী ওই দিনহাটা থেকে। তিনি কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, আসুন শুনি। এইরকম প্রতিহিংসা পরায়ণ একজন মুখ্যমন্ত্রী আগে আর রাজ্যে হয়েছেন কিনা কেউ আমি জানি না। সারা রাজ্যে যত সততার প্রতি কাট আউট লাগানো হয়েছে, ছবি বিক্রি করে সেই টাকাটা তোলা গেছে কিনা সেই হিসেবটা বের করা। আপনি যাকে দেবিক জ্ঞানে পুজো করছেন, তার কাঠামোটা কিন্তু ক্রমশ বেরিয়ে পড়ছে। একদিকে তিনি বলছেন যে আর্থিক অবস্থা খারাপ, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, অথচ তিনি নৌকাকে ফুটো করে দেওয়ার প্রতিদিন চেষ্টা চালাচ্ছেন। শুধুমাত্র লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রিত্বের গদি, তার জন্য বিভিন্ন সময় অনেক শুভ ও অশুভ শক্তির সাথে তিনি হাত মিলিয়েছেন। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় 2011-র কংগ্রেস বিধায়ক কাটোয়া থেকে, আর 16-তে তৃণমূল কংগ্রেস প্রার্থী ওই কাটোয়া থেকে। রফিকুল ইসলাম 2011-এ বসিরহাটের তৃণমূল নেতা গৌতম দেবের বিরুদ্ধে একাধিকবার দাঁড়িয়ে হেরেছেন, 2016-এ সিপিএম প্রার্থী হয়ে গেলেন বসিরহাট উত্তর থেকে। নির্বেদ রায় 2011-র কংগ্রেস নেতা, 16-তে তৃণমূল কংগ্রেস প্রার্থী তমলুক আসন থেকে। কি বলতেন নির্বেদ রায় মমতা বিরোধিতার সময়? এখনো অবধি কিন্তু ত্রিফলা বাতির ব্যাপারে মুখ্যমন্ত্রী ছাড়া কেউ এরকম সদর্প ঘোষণা করেননি। আমরা বলবো না কেন মুখ্যমন্ত্রী দুর্নীতির সঙ্গে জড়িত? মানুষ আমাকে ক্ষমতা দিয়েছে, এতএব আমি নাচতে পারি, গাইতে পারি, তাল ঠুকতে পারি, যা ইচ্ছা করি। নবীন চন্দ্র বাগ 2011-এ সিপিএম বিধায়ক ছিলেন খণ্ডঘোষ থেকে, বর্ধমানের সেই একই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এইবার। সুশীল চন্দ্র রায় 2011-র কংগ্রেস বিধায়ক ছিলেন গাজল থেকে, 16-তে তৃণমূল কংগ্রেস প্রার্থী, টিকিটে দাঁড়িয়েছেন ওই গাজল থেকে। তাজবুল হোসেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক ছিলেন হরিশ্চন্দ্রপুর থেকে, 16-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী হরিশ্চন্দ্রপুর থেকে। আবু নাসের খান চৌধুরী লেবু বাবু 2011-তেও কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন সুজাপুর থেকে, ওই সুজাপুর থেকে বা তৃণমূল কংগ্রেস প্রার্থী। ইমানে বিশ্বাস 2011-এ কংগ্রেস বিধায়ক সুতি থেকে, 16-তে তৃণমূল কংগ্রেস প্রার্থী ওই একই কেন্দ্র থেকে। গোলাম রাব্বানি 2011-র কংগ্রেস বিধায়ক ছিলেন গোয়ালপুকুর থেকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী ওই একই কেন্দ্র থেকে উত্তর দিনাজপুরে।
বুলুচিক বাড়ি 2011-এ সিপিএম বিধায়ক ছিলেন মালেন, 2016-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী ওই মাল কেন্দ্র থেকে। ছায়া দলুই সিপিএম বিধায়ক ছিলেন চন্দ্রকোনা থেকে, 2016-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রকোনা থেকে। কিন্তু এই যারা দল পাল্টে অন্য দলের টিকিটে দাঁড়ান, তাদের সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা, এ রাজ্যের মানুষ কি ভরসা করেন, ভোট দিতে চান? নিয়েলসন এবং এবিপি আনন্দের যৌথ সমীক্ষার প্রথম পর্যায়ে এই প্রশ্ন আমরা রেখেছিলাম। কি বলেছিলেন আমাদের যারা সমীক্ষা করছেন তাদের সামনে এই রাজ্যের মানুষ, দেখাবো আপনাদের। এই যারা দল বদলান, ভোটের মুখে দল বদলকারীদের কি ভোট দেবেন? 20% বলেছেন কোনো অসুবিধা নেই, ভোট দেব। 64% বলেছেন কিছুতেই ভোট দেব না। 16% জানি না বা বলতে পারবো না বলেছে। আমার অতিথিদের কাছে আসবো। তিলোত্তমা, একেবারে আমি বামফ্রন্টের উদাহরণ নিয়ে আসবো। কোনো সন্দেহ নেই যে তৃণমূল কংগ্রেসের তরফে তালিকাটা দীর্ঘ, বামফ্রন্টের ক্ষেত্রে একটি। কিন্তু একটা জিনিস, যাদের মুখে গতকাল অবধি দল ভাঙানো নিয়ে এত বক্তব্য ছিল, তারা সেই এক কাজটা একটি আসনের ক্ষেত্রে করলেও তো একই অভিযোগ, একই ইন্টেনশন, একই মোটিভ, সবটা ক্লিয়ার হয়ে যায়। একেবারেই তাই। এবং আমাদের যেটা বাইরে থেকে অন্তত দেখে মনে হচ্ছে যে এটা করে সিপিএম এর লাভ কি হলো সেটা বোঝা গেল না, বা বামফ্রন্টের লাভ কি হলো সেটা বোঝা গেল না। কারণ এমনিতেও যে গত 5 বছরে বাম দলগুলো তাদের নিজেদের জায়গা খুব সাংঘাতিক শক্তপোক্ত করে ফেলতে পেরেছে, যাতে করে আমরা একদম 100% নিশ্চিত থাকতে পারি যে আচ্ছা ঠিক আছে, একটা বিশাল লড়াই বা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এরকম এটা মনে হচ্ছে না সাধারণ মানুষ হিসেবে। হ্যাঁ, তো কিন্তু সেটা একটা প্রত্যাশা ছিল, মনে হয়েছিল যে 5 বছর বেশ বড় একটা সময়, এবং বাম দলগুলো যেহেতু অনেক বেশি সংগঠিত। আরেকটাও তো মিথ ভেঙে গেল, যেটা হচ্ছে যে বামপন্থী আদর্শে যারা বিশ্বাস করেন তারা তৃণমূল কংগ্রেস ইত্যাদিতে যান না। মানে আমি বলছি যে এটার একটা ট্র্যাডিশন আছে, একটা মতাদর্শ আছে। সেই মিথ্যা বোধহয় প্রথম ভেঙেছিল রাজ্যসভার ভোটের আগের দিন। দেখা গেল যে 5 জন বামফ্রন্টের বিধায়ক, 4-5 জন সে বেপাত্তা। তারপরে দেখা গেল ভোটের দিন তারা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট দিচ্ছেন। মানে আমি বলছি যে কতটা ঠুনকো জায়গায় মতাদর্শটা ছিল বোধহয় সেই দিন স্পষ্ট হয়ে গেছিল। দেখো সুমন, মতাদর্শের কথা যদি বলি তাহলে আমি আগে মানে রাজনীতির দিক থেকে মতাদর্শের ব্যাপারটা নিয়ে ভাবি। সেটা হচ্ছে যে ধরো এই যে কংগ্রেসের সঙ্গে মানে সিপিএম এর যে জোট নয় কিন্তু সমঝোতা, যে এই যে পরস্পরের একটা সমঝোতার জায়গা, এখানেই তো প্রথম আদর্শগত বিচ্যুতিটা এসেই গেল। এটা তো অস্বীকার করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, বাস্তবতার নিরিখে এটা দরকার ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক গল্প আমরা শুনছি। কিন্তু আমরা যদি জানো, মানে এই তুমি যে উদাহরণটা দিচ্ছ, এটাকে যদি গ্রাউন্ড লেভেলে আনা যায়, যে ধরা যাক যে রেজ্জাক মোল্লার একজন ভোটার, যিনি হয়তো তৎকালীন তথাকথিত সিপিএম হারমাদের দ্বারা কোট আনকোট প্রচন্ড অত্যাচারিত হয়েছেন, তৃণমূলের আশ্রয় গেছেন, তৃণমূল করার জন্য শাস্তি পেয়েছেন, তিনি আবার দেখছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে রেজ্জাক মোল্লা দাঁড়িয়ে পড়েছেন। কতটা ট্র্যাজিক! আমি দ্রুত একবার আপনাদের দেখাবো যে এরকম একাধিক উদাহরণ আপনাদের সামনে রাখবো, যে সাধারণ মানুষ, যে পরিবারগুলো আক্রান্ত হয়েছেন, ভিকটিম হয়েছেন, তাদের মনে ঠিক কি প্রতিক্রিয়া হয় দেখুন। রেজ্জাক সাহেব দীর্ঘদিন বামপন্থী আন্দোলনের নেতা, তাকে অনেকে আবার চাষার বেটা বলেও সম্বোধন করেন। এসছেন, আমরা খুশি। সিপিএমকে অতীত করে তৃণমূলের হাত ধরেছেন রেজ্জাক মোল্লা। সেই রেজ্জাক একসময় যার মিছিলে প্রকাশ্যে বোমা হাতে দেখা যেত তাঁর অনুগামীদের। এহেন রেজ্জাককে আসন্ন বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে প্রার্থী করেছে তৃণমূল। রেজ্জাক তাঁর অতীত ভুললেও রেজ্জাকের অতীতকে ভুলতে পেরেছেন ভাঙড়ের তৃণমূল সমর্থকেরা। কংগ্রেস করার অপরাধে দড়ি দিয়ে হাত পা বেঁধে পুড়িয়ে মারা হয়েছিল ভাঙড়ের বাসিন্দা ইউসুফ মোল্লাকে। অভিযোগের আঙুল উঠেছিল রেজ্জাক মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। সালটা ছিল 1995, যার 2 দশক পরও সেদিনের কথা মনে করলে চোখের জল আটকাতে পারেন না ইউসুফের স্ত্রী। আমার স্বামী ওই তৃণমূল করতো, ওদের ওই তুলে নিয়ে মার্ডার করে দিয়েছিল, যা বললো তাই করলো ওই রেজ্জাক মোল্লার প্রার্থী করেছে, ওরাই করেছে। আর আমি কি বলবো বাপ, বলো? আমার বলার কিচ্ছু আছে? আমার বলার আর কিচ্ছু নেই। বাবা ইউসুফ প্রাণ দিয়েছিলেন কংগ্রেসের জন্য, যার প্রতিবাদে ভাঙড়ে অবস্থান বিক্ষোভ করেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই রেজ্জাক মোল্লাকেই প্রার্থী করলেন তৃণমূল নেত্রী। হতাশ ইউসুফের তৃণমূল কর্মী ছেলে। এখানে 300 বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে, যেমন এই একটি বাড়ি যেখানে এখনও ত্রিপল রয়েছে। কেন এই ত্রিপলের বাড়ি আপনার? রেজ্জাক মোল্লার নেতৃত্বে সিপিএম না করার অপরাধে
তার জন্য আমাদের ঘরবাড়ি জ্বালিয়েছে এবং এখনও পর্যন্ত আমরা ঘরবাড়ি কিছু করতে পারিনি এবং কোনো সরকারি সাহায্য, কোনো অনুদান আমরা এখনো সাহায্য পাইনি। 1993 সালের 6 ডিসেম্বর কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরে বাধা দিয়ে বেধড়ক মার খেয়েছিলেন সুন্নত মোল্লা। মাথার মধ্যে ঢুকে গিয়েছিল বোমার স্প্লিন্টার। এক্ষেত্রে অভিযুক্ত রেজ্জাক মোল্লার দলবল। কংগ্রেস ছেড়ে আজ তৃণমূলের সক্রিয় কর্মী সুন্নত ভাবতেও পারছেন না সেই রেজ্জাককেই প্রার্থী করেছেন নেত্রী। আজকের এই আমাদের ভাঁড়ের বুকে দেশে শুধু টাকার আশায় দেশে কি কোন আশায় দেশে ভগবান জানে আর আল্লাহ জানে, আমি কিছু বলতে পারি। যদিও এই বিষয়ে রেজ্জাক মোল্লার দাবি খুন করলে তো কেস হবে, ডায়েরি হবে, কই দেখা আমার নামে কোনো কেস আছে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ। সমিতা, এমন ব্যাপারও নয় যে বাংলা ফিল্ম একেবারে শেষ দৃশ্য যে সবার রাতারাতি হৃদয় পরিবর্তন হয়ে গেল। এই রেজ্জাক মোল্লা তৃণমূল কংগ্রেসে এসে প্রথম টিকিট পাওয়ার পর জনসভায় হুমকি দিলেন কি না কেন্দ্রীয় বাহিনী 3 দিন পর চলে যাবে, তারপর বাড়িতে শুবি কি করে। মানে এক্স্যাক্টলি যে ভাষায় তারা কথা বলতেন বা সিপিএম এর এই বাহিনী কথা বলতো, আমি বলছি এফআইআর করা উচিত তো। অর্থাৎ দল বদলালো কিন্তু স্বভাব পরিবর্তন হলো না। দেখো, আমি প্রথমে একটা কথা বলি, গোটা বাংলাতে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, আমি মনে করি না এটা কোনো দল বদল। এবং প্রথম বলছি এটা নীতি নয়, এটা অর্থনীতি। গোটা জিনিসটা একদমই আমি এইভাবে দেখাচ্ছি যে টাকার খেলা। এবং আমি বলছি কেন তো দল নয়, এটা হলো একটা সিন্ডিকেটের, গোটাটাই সিন্ডিকেটের ব্যাপার। যেমন আমরা দেখেছি বিভিন্ন অঞ্চলে যখন বামফ্রন্ট আমলে যারা সিন্ডিকেট চালাতো, পরবর্তীকালে যখন তৃণমূল আসলো তারা চেঞ্জ হয়ে গেল, কিন্তু তাদের সেই ব্যবসাটা কিন্তু রয়েই গেল। ঠিক সেম, বরঞ্চ বাড়লো। ঠিক সেম। আমি রেজ্জাক মোল্লাকে আমি দোষ দেবো কেন? যারা দল চেঞ্জ করছে আমি তাদের দোষ দেবো না। যারা তাদেরকে একসেপ্ট করলো সেইটাই হলো মূল জায়গা। সেই জায়গাটা যদি বন্ধ থাকতো এরা কিন্তু শিফট করতে পারতো না। যেমন আমি যদি বলি, সাইবাড়ির যেই ছেলেটি এখন তৃণমূলের সমর্থক, সাইবাড়িতে হত্যাকাণ্ডের যে মূল অভিযুক্ত একজন, সে এখন আবার তৃণমূলের সমর্থক। এবার তাদের মনে প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কোথায়? এই যে একটা বিচিত্র জায়গায় আমরা গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিটা দাঁড়িয়ে আছে। আমি যেটাকে অর্থনীতি বলছি, রাজনীতি আমি বলছি না। তার কারণ ক্ষমতা এবং অর্থের প্রলোভন, এবং যেই প্রলোভনে গোটা যুব সমাজকে ডুবিয়ে দেওয়া হচ্ছে এই অন্ধকারের মধ্যে। সেই জায়গাটা যদি যতদিন বন্ধ না হয়, সমস্ত রাজনৈতিক দলগুলো যদি ভাবে যে আমি এই পেশিবহুল লোকটিকে নিলে, আমি তো বলতে পারি এখন যদি আরাবুল ইসলাম ক্লেম করে, সুমন, যেটা তুমিও তোমার সাথে আমার কথা হচ্ছিল, যে আমি তো ভগবান, আগের যা কীর্তিকলাপ তার তুলনায় আমি ভগবান, এবং আমি তাতে বৈধতা স্ট্যাম্প মেরে দিলাম। হ্যাঁ, আমি ওকে নিয়ে মানে আমি ওই কীর্তিগুলো, ওই সিপিএম এর অত্যাচারগুলো আমি সমর্থন করলাম। এবং শুধু না, যেটার জন্য উনি বলতে পারলেন যে আমার এগেইনস্ট এফআইআর হওয়া উচিত। অনেক সময় দেখা যায় বা এখনো আমরা দেখতে পাচ্ছি, শাসক দল যখন কোনো অন্যায় করে তখন তারা এগেইনস্ট এফআইআরও হয় না, বা এফআইআর করলে এমন লঘু ধারা দেওয়া হচ্ছে যে তারা ছাড়া পেয়ে যাচ্ছে, তারপর বলা হচ্ছে এই তো নির্দোষ। তৎকালীন বিরোধী তৃণমূলের বিরুদ্ধে কতগুলো কেসের ধারায় তাদের ফাঁসানো যায়। এক্স্যাক্টলি এইভাবে সরকার বদল হয় এবং অবস্থান ঘুরে যায়। যেমন অবস্থান ঘুরে গেছে উদয়ন গুহর। কি বলছেন দিনহাটার সাধারণ মানুষ, দেখুন। হীরক রাজার দেশে শাসকের সঙ্গে আপোষ করেননি উদয়ন পণ্ডিত, কিন্তু বাস্তবের উদয়ন করেছেন, আপোষও করেছেন, দলও বদলেছেন, দল বদলে পুরস্কৃতও হয়েছেন। এবারের বিধানসভা ভোটে কোচবিহারের দিনহাটা থেকে তাকে প্রার্থী করেছে তৃণমূল। কিন্তু তৃণমূল ভবন স্বাগত জানালেও ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা উদয়ন গুহকে কি আপন করে নিতে পেরেছেন দিনহাটার নিচুতলার তৃণমূল কর্মীরা? জবাব জানতে এবিপি আনন্দ পৌঁছে যায় দিনহাটায়। গত বছর উদয়ন গুহ তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূলে যাওয়ার চেষ্টা করেন উদয়নের অনুগামীরা। অভিযোগ, তখনই তাদের সঙ্গে সংঘাত বেঁধে যায় স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের। যে সংঘাতের জেরে নৃশংসভাবে পিটিয়ে মারা হয় তৃণমূল সমর্থক পরশুরাম বর্মনকে। অভিযোগের তীর ওঠে উদয়নের অনুগামীদের বিরুদ্ধে। সেই উদয়নই এবার তৃণমূলের প্রার্থী। আতঙ্কে নিহত তৃণমূল সমর্থকের পরিবার। আমার বাবাকে কেন মারা হলো, এটাই আমারও প্রশ্ন, যে ওরা কেন বাবাকে মারলো। হুমায়ুন রব্বানি, নবীর হোসেন মিয়া, কৃষ্ণ সেন, মিটু মিয়া, আমি যতটা শুনেছি ওরা উদয়ন গ্রহের লোক। 2009 সালে তৃণমূলের মোটর কর্মী সংগঠনের সদস্যদের ওপর হামলার অভিযোগ ওঠে ফরওয়ার্ড ব্লক আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের ছোড়া পাথরে খুবলে যায় তৃণমূল কর্মী বাদল চক্রবর্তীর চোখ। দৃষ্টিশক্তি হারান তিনি। কয়েক মাস পরে তার মৃত্যু হয় ব্রেন টিউমারে। নিঃস্ব পরিবার আজও বিচারের প্রতীক্ষায়, কিন্তু বিচার কি আদৌ মিলবে সেই প্রশ্নই এখন ভাবাচ্ছে তাদের। আমার কষ্টটা আমি বুঝি, আমার কষ্টটা আমি চাপা দিয়েছি। আমার কেউ বোঝার মতো কেউ নাই আমাকে, যার জন্য আজকে আমার হাজবেন্ডের এই অবস্থা হলো। তাকেই কেন তিনি তৃণমূলে প্রার্থী করে
নিয়ে আসলো। 1990 সালের ঘটনা। অভিযোগ, জমি দখলের জন্য এক দম্পতিকে গাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে মেরেছিল ফরওয়ার্ড ব্লক আশ্রিত দুষ্কৃতীরা। 4 দিন বাড়িতেই পড়েছিল দেহ। তখন 8ম শ্রেণীতে পড়তো ওই দম্পতির ছেলে অতুল। আজ তৃণমূলের সক্রিয় সদস্য তিনি, কিন্তু সেদিনের ঘটনা আজও ভোলেননি তিনি। ঘরের ভিতরে তাদের দুজনকেই বেঁধে আগুন লাগিয়ে দেয়। প্রথমত ঘরেই আগুন লাগিয়ে দেয়। অনেক কাক, অনেক কুকুর, শিয়াল এই বড়ি দুটোকে নিয়ে টানা হেঁচড়া করছিল। নির্মমভাবে হত্যা করছে। 3টি অভিযোগের প্রেক্ষিতেই উদয়ন গুহার বক্তব্য, তিনি বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করতে চান না। সনদ ঝা, এবিপি আনন্দ। সমিতা, একের পর এক ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে দল, সাধারণ মানুষ, তাদের বক্তব্য কোনো প্রণিধানযোগ্য বিষয় নয়। দলীয় নেতৃত্ব রাজনৈতিক সুবিধের জন্য যাকে খুশি টিকিট দেবেন, দরকার হলে এত বছর ধরে বিরোধী হিসেবে যারা অত্যাচারিত হয়েছেন তাদের স্বার্থের বিনিময়ও না। সেটাই আমি বলতে চাইছি, মানে উদ্দেশ্য, মোটিভটা একটাই, সিটটা কি করে দখল করব, সম্পূর্ণ সুবিধাবাদী এবং না, আমার সবচেয়ে যেটা মারাত্মক লাগে সুমন, যে আমরা যখন সিন্ডিকেটের যারা হয়তো বালি সিমেন্ট সাপ্লাই করছে ওদেরকে আমরা বলছি, ওদের নিয়ে বলছি, নিশ্চয়ই সেটাও খুব একটা সুন্দর জিনিস নয়, কিন্তু ওদের নিয়ে বলছি। কিন্তু তার থেকেও বড় কথা হলো সমাজে যারা শিক্ষিত শ্রেণী, যাদের দেখলে মানুষ বা যুব সমাজ, যাদের কথা আমরা টেলিভিশনেও শুনেছি। আমি ধরি আমার খুব প্রিয় একজন মানুষ নির্বেদ রায়, উনি ওনার মতো শিক্ষিত, সত্যি একজন শিক্ষিত মানুষ, ওনার অনেক রিসার্চ ওয়ার্ক আছে, অনেক বই পাবলিশ করা আছে। ওনারা যখন এইভাবে দলটাকে বদল করে সামান্য কিছু স্বার্থের জন্য, তখন সমাজের যে বার্তাটা যাচ্ছে যে সমাজে কোন মানুষটি তাহলে সৎ বা শিক্ষা কি, এই যে একটা ভয়ঙ্কর বার্তা যাচ্ছে যে সামান্য কিছু ক্ষমতার লোভে বার্তা যাচ্ছে। আমি তন্ময়দার কাছে আসবো যে বামপন্থী দলরা কি ভেবে রফিকুল ইসলামকে নিলেন, কিন্তু তার আগে রফিকুল ইসলাম এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দেখাতে হবে। রাজনীতির আকাশে দুর্বৃত্তদের আনাগোনা এবং নতুন কিছু নয়। যে ইস্যুতে বারংবার বিরোধীদের আক্রমণে বিদ্ধ হয়েছে তৃণমূল, কিন্তু ন্যায় নীতির প্রশ্নে শাসক দলকে মেধা এহেন সিপিএমই এবার প্রার্থী করল এমন এক ব্যক্তিকে, এলাকায় কান পাতলেই যার দলবলের বিরুদ্ধে শোনা যায় নানান অভিযোগ। একদা তৃণমূলের এই দাপুটে নেতাই এবারের বিধানসভা নির্বাচনে সিপিএম এর যোদ্ধা। কি বলছেন সেই সব সিপিএম কর্মীরা? কদিন আগেও যাদের ওপর নানাবিধ অত্যাচারের অভিযোগ উঠেছিল রফিকুলের দলবলের বিরুদ্ধে। সিপিএম পরিচালিত ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য পম্পা হালদার। অভাবের সংসারে বন্ধ হয়ে গিয়েছে ছেলের লেখাপড়া, কোনো মতে টিকে আছে মেয়ের পড়াশুনো। চোখ বন্ধ করলে আজও মনে পড়ে যায় আতঙ্কের কথা। আমরাও লুকিয়েছিলাম, হ্যাঁ, 1 সপ্তাহ আমরা বাইরে ছিলাম বিভিন্ন জায়গায়, মানে ওনার ভয়েতেই বলুন, আর কিন্তু বাইরে ছিলাম ঠিকই, কিন্তু আমাদের ফ্যামিলিগুলো এখানে ছিল, আমরা সেখানেও শান্তিতে ঘুমোতে পারি, নিদ্রা আসে। তুলে নিয়ে যেতে পারে বাড়িতে। আমার মেয়ে বড়, পঞ্চায়েত দখল করবার জন্য সিপিএম থেকে জিতেছিলাম বলে। স্বামী স্ত্রী দুজনেই সিপিএম এর সদস্য। দলের শেকড় মজবুত রাখতে দিবারাত্র লড়াই করে চলেছেন শাসক দলের সঙ্গে। সেই তৃণমূলেরই এহেন নেতাকে সিপিএম প্রার্থী করায় ক্ষোভের সুর গাজী পরিবারের গলায়। রফিকুল আমার ব্যবসায়িক কারণে প্রচুর ক্ষতি করেছে। আমি যেহেতু পঞ্চায়েত সদস্যের স্বামী আছি, তার কারণে আমাকে দারুণভাবে নির্যাতন করেছে এবং আমরা সিপিএম বলেই আমাদেরকে অত্যাচার করছে, আমাকে সম্পত্তি থেকে উৎখাত করে দিচ্ছে। আর সিপিএমই বা কীভাবে একে টিকিট দিল? যদিও তৃণমূল ছেড়ে সিপিএমে আসা রফিকুল এখন দাবি করছেন এসব অভিযোগ পুরোপুরি মিথ্যে, তৃণমূলই এসব করাচ্ছে। তৃণমূল পরিচালিত যে মুরারি সাহা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন রফিকুল, সেই পঞ্চায়েতেরই প্রাক্তন সিপিএম সদস্য শুকুর আলী মণ্ডল। বামপন্থী নীতি আদর্শের অনুগামী এই প্রবীণ রাজনীতিক কিছুতেই বুঝে উঠতে পারছেন না দল কেন প্রার্থী করল রফিকুলকে। এই প্রার্থী কি করে হলো? কালকে ও প্রার্থী হলো, আজকে সিপিএম তাকে লুফে নিল। এটা কি সম্ভব? এটা নৈতিকতা কোন মানসিকতা মানতে পারে না, সৎ মানসিকতা মানতে পারে না। হ্যাঁ, লোকটা তো সে ক্রিমিনাল পরিবেষ্টিত। অনেকে কটাক্ষ করে বলছেন পরিবর্তনের জমানার শেষে এও বোধহয় আরেক পরিবর্তন। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। তন্ময়দা, কি দরকার ছিল একজন রফিকুল ইসলামকে টিকিট দেওয়ার, যার গা থেকে এখন তৃণমূল কংগ্রেসের গন্ধ যায়নি? না, আপনারা একটা শিরোনাম দেখাচ্ছেন যে একই ছবি তৃণমূল থেকে সিপিএম এ। এক্স্যাক্টলি তাই আপনারা এক্স্যাক্টলি বলছেন। আমি এক্স্যাক্টলি শব্দটা ব্যবহার করছি না একটাই কারণে, সেটা হচ্ছে যে এই যে রফিকুল ইসলাম, তিনি নিজে এখন থেকে 15 দিন আগে একটি ইস্তেহার ওই এলাকায় বিলি করেছিলেন তার ব্যক্তিগত দামে।
এবং সেই ইস্তেহারে তিনি তার অতীতে করা কিছু ভুল অপরাধ মানুষের কাছে স্বীকার করে তার জন্য মানুষের কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি নিজে ঘোষণা দাঁড়ান আমাকে একটু ক্লিয়ার করে দিন, শেষ করুন না। মানুষের কাছে তিনি সিপিএমে আসার কথা বলেননি, শুনুন না, একটু বলতে দিন। তিনি একটি ইস্তেহার দিয়েছিলেন, সিপিএম না, ব্যক্তি রফিকুল ইসলাম একটি ইস্তেহার দিয়েছিল। ব্যক্তি রফিকুল ইসলাম অতীতের তার করা কিছু কাজের ভুল পিপিলের কাছে স্বীকার করেছে প্রকাশ্যে লিখিতভাবে। সেই ইস্তেহার ওই অঞ্চলের ঘরে ঘরে আছে। ব্যক্তি রফিকুল ইসলাম অতীতের তার করা কিছু কাজের জন্য আজকে তিনি অনুতপ্ত একথা ঘোষণা করেছিলেন। এবং সেই রফিকুল ইসলাম তিনি এই যে এই সংস্রব ত্যাগ করে সুস্থ রাজনীতির সঙ্গে যুক্ত থাকার রত্নাকর থেকে বিশ্বামিত্র জানি না রত্নাকর থেকে বিশ্বামিত্র হবে আমি রামায়ণ মহাভারত থেকে 2016-তে তন্ময় আমি তো আপনাকে বলছি, আপনি দেবনারায়ণ বাবুকে জিজ্ঞেস করুন যারা যারা রাজ্যসভার ভোটের আগে, আরে শুনুন, যারা যারা কথা বলেছে, প্লিজ শুনুন, আমি বলছি রাজ্যসভা ভোটের আগে যারা যারা রাতারাতি আপনাদের বামপন্থা ছেড়ে দেবনারায়ণ বাবুদের দিকে বা তৃণমূল কংগ্রেসের দিকে জয়েন করলো, প্রত্যেককে জিজ্ঞেস করুন, ওই লিফলেট নয় বই লিখে ফেলবেন যে 34 বছরে কত অন্যায় এবং পাপ তাদের দিয়ে জোর করে আপনারা করিয়েছেন এবং তারা করেছেন। লিখে ফেলবেন না, আপনি একটা লিফলেটের ওপর ভরসা করে রফিকুল ইসলামকে দলে ঢোকাচ্ছেন। আমি বলছি দেবনারায়ণ বাবুরা মহাভারত ছাপিয়ে বার করে দিতে পারবে ইস্তেহারের দুদিনের মধ্যে। না ঠিকই, কি আর্গুমেন্ট দিচ্ছেন? ছাপতে উনি সব পারেন, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে ভদ্রলোক রফিকুল ইসলাম তিনি এই কাজগুলো করেছেন। এই কাজগুলো তিনি আপনারা জেনেও তাকে নিচ্ছেন, এইটাই তো আমার প্রকাশের সঙ্গে যুক্ত। আমি কিছু কত খরচা বলো, প্রচুর তৃণমূলে জয়েন করবেন, করেছেন, পাপ করেছেন, এইমাত্র আমরা টেলিভিশনে দেখলাম পর্দাতে। তাহলে আমি দ্রুত তৃণমূল এবং বামের উদাহরণ দিলাম। প্রকাশ দা আমাদের সঙ্গে আছেন। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কংগ্রেসের কাটোয়ার বিধায়ক ছিলেন, রাতারাতি তৃণমূল কংগ্রেসে, কিন্তু কাটোয়ার মানুষ কি বলছেন তারা? কেউ মনে করে না যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার দরকার, রাজনৈতিক শীর্ষস্তরের সিদ্ধান্ত হয় অথবা ডিল হয়, যেমনটা সমীর দা ইঙ্গিত করলেন। সাধারণ মানুষ কি বলছেন আমরা দেখাবো। রবি চ্যাটার্জি আমার ছেলেকে খেলো কংগ্রেসের লোক, অথচ রবি চ্যাটার্জি আবার তৃণমূলের নেতা হলো। দলের নেতার খুনে অভিযুক্তকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল, যার জেরে এভাবেই ক্ষোভে ফুঁসছে কাটোয়ার তৃণমূল সমর্থকদের একাংশ। এই ভাবতে আমাদের খুব কষ্ট হচ্ছে যে আজকে যারা আমাদেরকে মারধর করেছিল তারাই আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দলের কীর্তিতে হতাশ সেই সন্তানহারা মা, যার ছেলেকে খুনের অভিযোগ রয়েছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং তাঁর দল বলের বিরুদ্ধে। কাটোয়ায় পুরভোটের দিন সকালে খুন হন তৃণমূল কর্মী ইন্দ্রজিৎ সিংহ। পরিবার খুনের মামলা দায়ের করে কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নামে। সেই রবীন্দ্রনাথই এবারের ভোটে কাটোয়ায় তৃণমূলের মুখ। তৃণমূলে আমার ছেলে পার্টি করতো, অথচ তৃণমূলে আবার রবি চ্যাটার্জিকে ঢুকিয়ে নিল। দিদির কি এইটাই বিবেক? মমতা ব্যানার্জি তৃণমূলই যদি ঢুকবে তাহলে আমার ছেলেটার জীবনটা কেন নিল? যদিও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়, এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন। 2011 সালে কংগ্রেসের ছাত্র সংগঠনের হাতে আক্রান্ত হয়েছিলেন এই তৃণমূল সমর্থক। তখন কাটোয়ায় কংগ্রেসের মাথা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সেই রবি আজ তৃণমূলের আকাশে, সঞ্জয়ের গলায় ক্ষোভের সুর। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি প্রার্থী হয়েছেন, হয়তো আমরা মন থেকে এখনো পর্যন্ত মেনে নিতে পারছি না, কারণ তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে আমার এবং আমাদের মতো অনেক পূর্ণকর্মী আঘাতপ্রাপ্ত হয়েছেন। তৃণমূলের জন্মলগ্ন থেকে কাটোয়া মহকুমায় যুব তৃণমূলের সভাপতি। অভিযোগ পুরো ভোটে তাকে বেধড়ক মারধর করে কংগ্রেসের লোকেরা, এমনকি মিথ্যে মামলাও দেওয়া হয় বলে তাঁর দাবি। সেই সময় কাটোয়া কংগ্রেসের নেতৃত্বে থাকা ব্যক্তি আজ তার নেতা, মানতে পারছেন না এই তৃণমূল নেতা। কংগ্রেসের হাতেই আমরা মারধর এবং গালাগালি খাই,
যেই নেতারা কংগ্রেস থাকাকালীন আমাদেরকে হুমকি দিত তারাই কিন্তু আজকে বিধানসভার ক্যান্ডিডেট, এবং এই ভাবতে আমাদের খুব কষ্ট হচ্ছে যে আজকে যারা আমাদেরকে মারধর করেছিল তারাই আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দল বদলানো রবীন্দ্রনাথের প্রতি তৃণমূল সমর্থকদের এই ক্ষোভ বদলায় কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ। রানা দাস, এবিপি আনন্দ, বর্ধমান। দেবনাথবাবু, আমি দেখছিলাম তন্ময়বাবুর সঙ্গে যখন কথা বলছিল আপনি খুব হাসছেন। তালিকায় ওনাদের তো একটা নাম, আপনাদের তো তালিকা দুটো পাতাতেও ধরাতে পারি। আমি একটা কথা বলি, এই পশ্চিমবঙ্গে বামে তৃণমূল আসলো কদিন, 1980 কাকে ভেঙে আসলো? কংগ্রেস। প্ল্যাটফর্ম দুটো ছিল বহুদিনের, মানে ভাঙাটা করে না। আমি আপনাকে বলি কংগ্রেস থেকেই তো কি করেছে, কারা করেছে, কেন করেছে? এই সিপিএম এর সঙ্গে 22 বছর সংসার করার অভিযোগে, তার জন্যই তো করলো। তাহলে পাবে লোকটা কার থেকে আসলো? কংগ্রেস থেকে। কিন্তু আমার বক্তব্য সিপিএম কে লড়বেন বলে কংগ্রেস, আর যাদের হার মানবে এই যে বিটিমটা হলো, কেন বিটিম হলো? সেই সিপিএম এর সমর্থনে 1991 এ মন্ত্রী হলেন কেন? দশমালার মন্ত্রী সমর্থন কংগ্রেসের কেন ছিল? কংগ্রেসের লোকে যাবে কংগ্রেস এবং সিপিএম। ছোট ছবিটা আপনাকে বলি, আপনারা যতই বলুন না কেন, মমতা ব্যানার্জি কেন দল করলো? কেন দল করলো? আজকে তো মিশছেন, আমার প্রশ্ন কোনো সন্দেহ নেই, অন্তহীন এই বিতর্ক থামবে না। কিন্তু শেষ রায় দেবেন সাধারণ মানুষ, যারা টেলিভিশন সেটের সামনে আছেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। তারা কি সত্যি সত্যি নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে যারা দল বদল করেন তাদের পক্ষে রায় দেন? নিঃসন্দেহে সেদিকে আমাদের নজর থাকবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, স্বপ্ন। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, দেশ গড়ার কারিগর, করবে আমার বাড়িঘর। অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, চুল পড়া কমায় ও নতুন চুল গজাতে সাহায্য করে। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন, ঘরে ঘরে কম্পিউটার শিক্ষা, ঘরে ঘরে অগ্রগতি।